আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার ও নির্বাচন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম দিয়েছি সংস্কার দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এ কারণে আপনি জানেন যে 8 ফেব্রুয়ারির মধ্যে 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। আজকে আইন উপদেষ্টা যেটি বললেন, প্রশ্ন হচ্ছে যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা টানোপোড়ন কথাবার্তা এর মধ্যে আপনি দেখছেন গণমাধ্যমে আসছে। কারণ সরকারের পক্ষ থেকে বারবার সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসা হলো এবং একটা বলাই হচ্ছে যে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচন, সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে একটা কমিটমেন্ট বা একটা রোড ম্যাপ তারা চায়। এটার কারণ কি? এটা টানাপোড়ন তৈরি হয়েছে কিনা এবং কেন সেটি? না, গণতন্ত্রে তো আপনার আলাপ আলোচনা চলতেই থাকবে। গণতন্ত্র মানেই হচ্ছে যে সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের বাইরে আছেন তাদের একটা আলাপ আলোচনা চলবে এবং যে সিদ্ধান্ত সরকার নেবে সেই বিষয়ে তাদের যে মতামত তারা ব্যক্ত করবেন। সুতরাং এটা বড় ধরনের টানাপোড়েন বলে আমি মনে করছি না। বাট সরকারের পক্ষ থেকে শিফট হচ্ছে, টাইমটা ডিলেড হয়ে যাচ্ছে। যেমন ডক্টর ইউনূস যখন প্রথম সংস্কারের কথা বলেছিলেন, তার আগে বলে নেওয়া ভালো যে সংস্কারের প্রশ্নটা কেন আসছে। আমাদের 54 বছর ধরে আমাদের অনেক সংস্কার হয়তো আমরা করতে পারি নাই, বা যেসব সংস্কার করা দরকার ছিল সেগুলো করা যায়নি। বিএনপি তো আছেন, উনি বলবেন নিশ্চয়ই, তারা তো সংস্কারের জন্য 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন 2022 সালে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা এবং অন্যান্য মানে ফ্যাসিবাদী দল ছাড়া, যাদেরকে ফ্যাসিবাদ বলি কোট আটকট, তারা ছাড়াও বাকি সবাই সংস্কার চাচ্ছিলেন। তো এই সংস্কারটা এই জন্য এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো ডক্টর ইউনূস যখন প্রথম দিকে বললেন যে 31শে জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে, আমরা 31শে জানুয়ারির টাইম লাইনটা ঠিক করতে পারিনি, 31শে ডিসেম্বর। তো আপনার এখন যদি আমরা কথা বলি তাহলে আপনার অলরেডি 1 মাস আরও কয়েকদিন চলে গেল। তো এই টাইমটা যদি রাখা যেত তাহলে হয়তো ভালো হতো, তাহলে এটা বোঝা যেত। আবার এটাও ঠিক যে তাদের যে গেজেট নোটিফিকেশন এবং অন্যান্য জিনিসে একটু দেরি হয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত কোন কারণে দেরি হয়ে যায় এটা ইমপ্লিমেন্ট করতে, এটা তাদেরকে আরও নিজেদেরকে খুঁজে দেখতে হবে যে কেন তারা দেরি হন। তখন হয়তো কেউ কেউ বলবেন যে এটা আমলাদের কারণে দেরি হয়েছে। তো ওই ব্যাপারে আমার স্পষ্ট মতামত হচ্ছে আমলাদের কোনো যোগ্যতা, দক্ষতা অথবা তাদের কোনো এত ক্ষমতা নেই যে তারা সরকারের সিদ্ধান্তকে ইচ্ছা করে ডিলে করতে পারবেন। সুতরাং ডিলেটা কেন হয় সেটা নিজেদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে তো আপনি একটু আগে বললেন যে আংশিক রিপোর্ট দিয়েছে, এটা আজকে প্রথম শুনলাম। কেন এত ঘটা করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেওয়া হলো, ফটো সেশন হলো, সেখানে সাংবাদিকদের সাথে তারা কথা বললেন। তো তারা যে রিপোর্টটা 31শে ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেই রিপোর্টটা 16ই জানুয়ারিতে দিলেন, তারপরে দিলেন আংশিক, এখন 8ই ফেব্রুয়ারি টাইমটা পুরো রিপোর্ট দেবেন। খুব ভালো কথা। তো তাহলে 8ই ফেব্রুয়ারি কি ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে এরকম বলা হচ্ছে। তো তার মানে তার আগেই পূর্ণাঙ্গ রিপোর্টটা দেওয়া হবে। তো এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য যেটা হওয়ার দরকার সেটা হতে হবে। কারণ ডক্টর ইউনূস আরেকটা কথা বলেছেন যেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি, ওনারা রাজনৈতিক দল আরও ভালো বলতে পারবে। উনি বলেছেন অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি তার চেয়ে বেশি কিছু সংস্কার আমরা করতে চাই তাহলে জুন জুলাই নির্বাচন। আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা ডক্টর ইউনূসের কথা না, এটা আমি বলছি যে সংস্কার তো চলতে থাকবে। শতাব্দীর পর শতাব্দী সংস্কার চলেছে এবং আগামী শতাব্দী আরও 200, 400, 500 বছর মানব সভ্যতা যতদিন থাকবে সংস্কার চলবে। সুতরাং ওই অল্প কিছু সংস্কারের ব্যাপারটা এখন নির্দিষ্ট হওয়া দরকার, যেটা ঐকমত্য কমিশন যখন বসবে সেখানে নিশ্চয়ই নির্দিষ্ট হবে। সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এবং এখানে বিএনপির পক্ষ থেকে একটু আর্লি ইলেকশনের দাবি করা হয়েছে, ওটা খৈয়াম সাহেব আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। বাট 25শে ডিসেম্বরে মানে এই বছরেই একটা নির্বাচন করা সম্ভব এবং অল্প কিছু সংস্কারের ব্যাপারে ঐকমত্য করে একটা নির্বাচনে যাওয়াটা খুব জরুরি। কারণ আমাদের বর্তমান অবস্থাটা যদি আমরা বিবেচনা করি, রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলার অবস্থা, দ্রব্যমূল্যের অবস্থা, মুদ্রাস্ফীতির অবস্থা, দেশ পরিচালনার অবস্থা, সমস্ত অবস্থা বিবেচনা করে এটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার আরও ভালোভাবে
জনগণের সমস্যাগুলো মোকাবেলা করতে পারবে এবং জনগণের কল্যাণের জন্য সেবার জন্য কাজগুলো করতে পারবে। সেজন্য নির্বাচনটা খুব বর্তমান পরিস্থিতি যেগুলো আপনি বললেন যে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতিতে জীবন মানুষের, সাধারণ মানুষের যে কর্মসংস্থান, কাজ সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে আপনার কি মনে হয় না যে সংস্কার করে নির্বাচন করাটা আরও বেশি চ্যালেঞ্জের? যারা দৈনন্দিন কাজটাই ঠিকমতো হচ্ছে না, হিমশিম অবস্থা, সেখানে এই চ্যালেঞ্জ আসলে সরকার কিভাবে সফল হবে? না, সংস্কারের ব্যাপারে তো বড় কোনো চ্যালেঞ্জ নাই। বড় চ্যালেঞ্জ তখনই হবে যখন রাজনৈতিক দলগুলো যেগুলোর ব্যাপারে ডিসএগ্রি করবে বা যেগুলোর ব্যাপারে তারা বলবে যে আমরা যদি নির্বাচিত হই আমরা পরবর্তীতে এসে এগুলো করব, সেখানে যদি ডিসএগ্রিমেন্ট হয় তখন একটা সমস্যা হবে। বাট এটা তো হওয়ার কথা না। আপনি যদি গণতান্ত্রিক শাসন চালাতে চান তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যে সংস্কারগুলো, ওই যে অল্প কিছু সংস্কারের যদি একমত হন তাহলে এটা করা খুব কঠিন হবে না, এবং এগুলো আলোচনা হোক। আমি মনে করি যে এই আলোচনা যখন শুরু হবে এটা টিভিতে ডাইরেক্ট টেলিকাস্ট করা উচিত, আমেরিকার মতো। আমরা অত উন্নত গণতন্ত্র না, বাট আমরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আমরা বলছি নতুন বাংলাদেশ হয়েছে, আমরা এইসব কথা তো বলছি। আমরা অনেক অনেক কথা কিন্তু বলে ফেলেছি, অনেক কমিটমেন্ট। হ্যাঁ, আমরা মজলুম মানুষের মুক্তি চাই, আমরা রাজনৈতিক বন্দোবস্ত চাই। সুতরাং আপনি এখন এটা প্রমাণ করেন, আপনি এই আলাপ আলোচনাগুলো আমি মনে করি টিভিতে ব্রডকাস্ট হতে পারে, তাহলে আমরা বুঝবো যে ডক্টর ইউনূস এবং তার সাথে যারা বসবেন, এই সংস্কার কমিশনের কতিপয় চেয়ারম্যান এবং অন্যান্য যাদের সাথে আলাপ করবেন, এই আলাপের মধ্য দিয়ে জনগণ একটা ধারণা নিতে পারবে। ওনারা একটা কিছু বলেছেন যে ওয়েবসাইটে এগুলো দিয়ে দেবেন। তো আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে ওয়েবসাইট পড়ে কতজন মানুষ এটার ব্যাপারে মতামত দেবেন? এটা একটা বড় কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো, ওয়েবসাইটে এর আগেও মতামত নেওয়া হয়েছে, কিন্তু কোনো সরকার অতীতেও, এবং আমি দেখিনি সরকার ওয়েবসাইট ঠিকমতো পড়েছে কিনা জানি না, পড়লেও ওই ব্যাপারে তারা কোনো পরিবর্তন করে নেই। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেখানে ওয়েবসাইটে মতামত ছিল, যেখানে অনেক সাংবাদিক গোষ্ঠী তারা মতামত দিয়েছিলেন, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন, কিন্তু কোনো দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য জনগণের জন্য এটা ওপেন থাকা উচিত, এবং এগুলো বই আকারে প্রকাশিত হবে, পত্রপত্রিকায় প্রকাশিত হবে, যতগুলো মিডিয়া আছে সব মিডিয়াই ব্যবহার করা উচিত। তাহলে আমি মনে করব যে একটা রাজনৈতিক বন্দোবস্তর ব্যাপারে সরকার অন্তত খুবই আন্তরিক। জি, আবুল শহীদ খান, আমি আপনার কাছে আবার আসবো। আলী নওয়াজ মাহমুদ খোয়াম ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের টানাপোড়েনের কোনো ইস্যু আছে কি না এই সংস্কার নিয়ে? কারণ কেউ আংশিক চাচ্ছেন, কেউ কিছু কিছু সংস্কার চাচ্ছেন, বা অধিক মাত্রায় সংস্কার চাচ্ছেন। এর মধ্যে একটি বড় বিষয় নিয়ে সামনে এসেছে, যেটি হচ্ছে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন জাতীয় নাগরিক কমিটি, তাদেরকে নতুন দল গঠনের যে একটি ঘোষণা আসছে, সেসব মিলিয়ে আপনার কি মনে হয় যে এটি একটি সংস্কারের আলোচনা দীর্ঘায়িত হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির অগণিত দর্শকবৃন্দ যারা আছেন সকলকে। এটা কিন্তু খুবই স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছে। যত দিন যাচ্ছে ততই কিন্তু এই দূরত্বটা বাড়ছে, এর মধ্যে কিন্তু ভুল নেই। আজকে কিন্তু 6 মাস হয়ে গেল, তাই না? 6 মাস হয়ে গেল। এই 6 মাসের মধ্যে সরকারের যে কমিটমেন্ট, সরকারের যে কাজ, সেই কাজ কি, এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা প্রতিদিন সরকার নিজেই তৈরি করছে, প্রতিদিন। কারণ কখনো বলছেন নির্বাচন দেব, আবার কখনো বলছেন স্যার সংস্কার একটা পুরো মাত্রায় হইতে হবে। মানে এইগুলো নানা কথা বলে সরকারের বিভিন্ন মুখপাত্র, যারা উপদেষ্টা, এরা সবাই নানা রকম কথা বলে কিন্তু একটা ধোঁয়াশা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এটা খুবই একটা ঘোলাটে অবস্থা। যত দিন যাচ্ছে এটা কিন্তু ততই বাড়ছে। হ্যাঁ, স্পষ্ট না কোনো কিছু, খুব স্পষ্ট তাদের রোডম্যাপটা কি, এটা কিন্তু স্পষ্ট না। ফলে এখানে একটা মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে যখন এরকম বিভ্রান্তি তৈরি হয়, কোনো বিষয় সম্পর্কে যখন স্পষ্ট করা হয় না, তখন তো তার মধ্যে একটা কিন্তু কারণ থাকেই, এটা আমার ধারণা। এই কারণে যে স্পষ্ট করতে হবে, এটা রাষ্ট্র, তো এটা একেবারে 18 কোটি মানুষের
মানে স্বার্থ যেখানে জড়িত, স্বার্থ আকাঙ্ক্ষা দুটি একই। স্বার্থ আকাঙ্ক্ষা সব কিছুই যেখানে জড়িত, সেই রাষ্ট্রে আপনি কিন্তু বসছেন। সুতরাং এখানে দায়িত্বশীলতার বিষয়টা কিন্তু প্রচণ্ড মাত্রায়। আপনি কোনো কথাই বলতে পারবেন না দায়িত্বহীনতার সঙ্গে। এই যে দায়িত্বহীনতার সঙ্গে কথা বললে কি হয়, তা তো এই আমাদের মানে অগাস্ট দেখলাম আমরা, মানে প্রতিটা পদে পদে দায়িত্বহীনতার কারণেই দায়িত্বহীন রাজনীতি যে যতটা করেছে তাতে তাকে কিন্তু সেই মাত্রায় ভুগতে হয়েছে। তো রাষ্ট্রে যখন আপনি বসেন, এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে যখন বসে আপনি হালকা কথা বলেন, এইটা বলেন, ওইটা বলেন, ওইটা বলেন, এটা বলেন, সেটা কিন্তু একেবারেই তার জন্য খুব শুভকর কোনো কিছু হয় বলে মনে হয় না। রাষ্ট্রের জন্যও শুভকর হয় না, কারোর জন্যই শুভকর হয় না। সেই জন্যে এই ধোঁয়াশাটা যে তৈরি হলো, এই তৈরি হওয়ার বিষয়টা এখন নানাজন নানাভাবে ব্যাখ্যা করছে। কেউ এর ভিতরে অনেক কিছু দেখতে পাচ্ছেন, সম্ভাবনা দেখতে, কেউ এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। এই নানা কিছু কিন্তু এর ভেতরে দেখা যাচ্ছে। মানে এরকম আপনার দলের পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে যে যত দেরি হবে, মানে নানা কিছু দেখতে, সংকট তত বাড়বে, নানা কিছু দেখতে পাবেন। মানুষ নানা কিছু দেখতে পাচ্ছে, নানা রকম মানুষ এর মধ্যে কিন্তু কারণ খুঁজছে কেন। এই জন্য আমি বলবো যে সরকারের দায়িত্বটা হচ্ছে খুব স্পষ্ট করে তার অবস্থানটাকে ব্যাখ্যা করা, মানুষের কাছে উপস্থাপন করা। এটা যদি গভর্নমেন্ট না করে, তাহলে পরে যেটা আপনি বললেন, যেটা আমাদের দল বলছে, যে যত বিলম্ব করবে সরকার, ততই সরকারের জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। আবু আলম শহীদ ভাই একটা ভালো কথা বলেছেন, যে গভর্নমেন্ট তো 6 মাসে গভর্নমেন্টের পারফরমেন্স তো এই দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, রাজনৈতিক সমঝোতা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট কিন্তু খুব ভালো করছে না। এটা বলতে হবে আমাদের। কেমন আপনি ল অ্যান্ড অর্ডার দেখেন, হ্যাঁ, আপনি এই বাজার দেখেন, আপনি অর্থনীতির নানা সেক্টর দেখেন, আপনি শিক্ষা অঙ্গন দেখেন, তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা তৈরি করার দায়িত্ব একটা রাষ্ট্রের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা, একটা সম্প্রীতি তৈরি করা, এই কোনো জায়গায় কিন্তু ওনারা খুব বেশি সাকসেসফুল হতে পারছেন না। সুতরাং এইটা আপনার সাথে যোগ করি, অর্থ উপদেষ্টা এরই মধ্যে আজ বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় গিয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 3 থেকে 3 মাস সময় লাগবে এরকম। হ্যাঁ, ও যাই বলুক ওনারা, আমি বলছি যে ওনারা যদি এখন কোনো কারণে ফেল করে কোনো ব্যাপারে, এইগুলো বলে তো আসলে খুব বেশি একটা মুক্তি পাওয়া মুশকিল। ওনারা দায়িত্বই নিয়েছেন যে এটাকে একটা, ট্রেনটা লাইন থেকে পড়ে গেছে, ট্রেনটা লাইনে ওঠানোর দায়িত্ব নিয়েছেন। সেইখানে এখন এত কারণ তো পাবলিক শুনবে না, কেউ শুনবে না। এখানে একটা মস্ত বড় ভুল আমার মনে হয় তারা করছেন। দেখেন, এর মাঝখানে একটা রাজনৈতিক দল হবার প্রচেষ্টা হচ্ছে, কোনো সমস্যা নাই, যে কেউ, যে কোনো ব্যক্তি গোষ্ঠী তারা একটা রাজনৈতিক দল করতেই পারে। কিন্তু এই গভর্নমেন্ট কি বোধহয় এটাকে একটু প্যাট্রোনাইজ করছে। গভর্নমেন্ট মুখে না বললেও মানুষ তো বুঝতে পারে যে আসলে গভর্নমেন্ট একটা প্যাট্রোনাইজ করছে। সুতরাং এই সব কিছুর কারণে গভর্নমেন্ট কিন্তু একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে আমার মনে হয়। গভর্নমেন্টের উচিত হলো যে গভর্নমেন্টের যে কাজ, এই 5ই আগস্টের পরে গভর্নমেন্টের যে কাজ, সেই কাজটা করার দিকে তার মনোযোগ দেওয়ার দরকার। উনি যদি সব কিছু নিয়ে বসেন, সব কিছু নিয়ে বসার দায়িত্ব তো উনার না। এটা হলো জনগণের রাষ্ট্র, জনগণের কাছে ফেরত দিতে হবে এবং তার পথটাই হচ্ছে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এখন জনগণের, এটা আমরা রিপাবলিক বলছি, হ্যাঁ, এটা আমাদের মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং এইটা প্রজাতন্ত্রের রাষ্ট্র। সুতরাং প্রজাতন্ত্র মানে জনগণের কাছে রাষ্ট্রটা ফেরত দেওয়ার পথ কি, পদ্ধতি কি? একটাই পদ্ধতি, সেটা হচ্ছে একটা নির্বাচন। এবং নির্বাচনের ভেতর দিয়ে যারা আসবেন তখন তারা দায়িত্ব নেবেন যে কতটা সংস্কার করবেন। মৌলিক সংস্কার, পরিমাণগত হোক বা আপনার গুণগত হোক,
কোন সংস্কার কী মাত্রায় করবেন, তখন তারা ঠিক করবেন, এটা জনগণের প্রতিনিধি হিসেবে তারা করবেন। সুতরাং এখানে আমার মনে হয় তাদের কর্মসীমা যেটা, তাদের যে কাজের ক্ষেত্র, সেই ক্ষেত্র তারা বুঝতে পারছেন না। সেটাই আগে নির্দিষ্ট করা উচিত। হ্যাঁ, সেই ক্ষেত্রটা তারা বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্র কি, পরিসীমা কি। এই পরিসীমা না বুঝতে পারার কারণেই তারা তাদের সীমার বাইরে মাঝখানে যখন পা ফেলছেন, তখন সেটা তাদের জন্য বিপদ হচ্ছে, আমাদের দেশের মানুষের জন্য বিপদ হচ্ছে। খোয়েম ভাই, এই জন্য আমার মত হচ্ছে কি, গভর্নমেন্ট কিছু মানে একটু বলি আমি, গভর্নমেন্টে যারা বসছেন তাদেরও তাদের সীমাবদ্ধতা বোঝা উচিত। যে তারা তো মানে ইতিহাসে, মানে রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করে 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 মানুষ এটাকে, রাষ্ট্রবিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করেছেন যে রাষ্ট্র চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে প্রধান। সুতরাং রাজনৈতিক দল ব্যতীত আর যারাই আসুক, কোনো ব্যক্তি গোষ্ঠী, কোনো এনজিওর মালিক, ব্যবসায়ী যারাই আসুক, তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু যথাযথভাবে সম্ভব নয়। এটা কিন্তু একেবারে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণার থেকেই কিন্তু এটা এস্টাবলিশড। সুতরাং এই মৌলিক জায়গা তাদের বুঝতে হবে যে এইখানে আমাদের কাজ এটা না। সুতরাং আমার কাজ কতটুক, আমাদের ধরেন প্রধান উপদেষ্টা মাঝে মাঝে আমি এটা করতে চাই নাই, আমার কাজ এটা না, এটা ওনাদের কাজ না, তাহলে ওনারা যাদের কাজ তাদের কাছে কাজটা ওনারা দিয়ে দিলে হয়ে যায়, তাতে ওনারাও রক্ষা পায়, দেশ জাতীয় রক্ষা পায়। যেখানে আমি আপনার কাছে আবার আসবো, অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি নিয়ে আলোচনা করছিলাম, দিন যত যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল, আপনার কি মনে হয় সেই প্রত্যাশার পারদ আস্তে আস্তে কমছে সরকারের কর্মকাণ্ডে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে আপনার দর্শকবৃন্দ, কলাকৌশল এবং দুজন বিশিষ্ট আলোচক আছেন, তার সাথে আপনি ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা করতেছি। আসলে তো কিছুটা কমতির দিকে যাবেই, কারণ আমাদের দেশের মানুষ যখন কোনো একটা সুযোগ পায় তখন অধৈর্যশীল হয়ে যায়, আবার যখন বাটে পড়ে তখন ধৈর্য সাথে সেটা মোকাবেলা করে, যেটা 16 বছর ধৈর্যের সাথে মোকাবেলা করছে, এখন 6 মাসও সহ্য হইতেছে না। তো এখন কথা হইল যে ওনারা আসার পরে সেনাপ্রধান বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দিবেন, ইউনূস সাহেব বলছে যত দ্রুত পারি আমি দিয়া চলে যাব। আচ্ছা, এখন মাঝখান দিয়ে ঘটনা ঘটলো কি, যে ছাত্ররা চায় যে 5ই আগস্টে নির্বিচারে যে হত্যাকাণ্ড ঘটছে সেই বিচারের পরে এটা করা হোক, এবং আপনার আর অন্যান্য রাজনৈতিক দল যারা কিছু বলতেছে, আবার কিছু আবার এখানে বিভক্তই, যে হ্যাঁ ঠিক আছে সংস্কার, মূল সংস্কারগুলি করার পরে তারপরে। এই যে দেখেন রাস্তা, আপনার পৃথিবীর কোন রাষ্ট্রে আছে এরকম রাস্তা বন্ধ করে আপনার আন্দোলন করা, এবং আন্দোলনের এই যে 16 বছর যে আন্দোলন হয় নাই, আমার তো মনে হয় 6 বছরের সবাই আন্দোলনের এখন সুযোগ হয়ে 6 মাসের মধ্যে যে আমার এইটা চাই, ওইটা চাই, সেটা চাই। আমাদের দেশে ভিআইপি, কিসের ভিআইপির গাড়ি যাবে আগে? গাড়ি অনলি যাবে শুধু আপনার অ্যাম্বুলেন্স। পৃথিবীর কোনো রাষ্ট্রের এরকম বিয়া। আমি সাধারণ মানুষ, আর্টিকেল 7 অনুযায়ী জনগণ যদি ক্ষমতা উৎস হয়, তাহলে যারা এখানে দেশ চালাবে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওনারা আসছে, ওনারা নির্দিষ্ট সময়ের পর নির্বাচন দিবে, আবার যারা জয়ী হবে তারা আবার আসবে। তাই উনি ভিআইপি, উনি চলে যাবো, উনি ওই হিসাবে, আর আমি আমার ঘাম ঝরাবো রাস্তায় ঘন্টার পর ঘন্টা, তারপরে ওনারা কিছু লোক আন্দোলন করবে, তারপরে ষড়যন্ত্র তো আছেই লেগে। এই ষড়যন্ত্র থেকে তো আমরা এখনও মুক্তি পাই নাই। কেন এত ষড়যন্ত্র? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ইয়েতে আমরা চেষ্টা করব যে কিভাবে ষড়যন্ত্র করা যায়, কিভাবে ওভারটেক করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করে জনগণের, সাধারণ মানুষের ভোগান্তি করা যায়, সেই জিনিসগুলিকে আমরা একবারও চিন্তা করি। আজকে সুষম বন্টন আছে, আপনি প্রতিদিন দামি দামি খাবার খাইতেছেন, আমার হাড্ডি মাংস শুকিয়ে যেতেছে, আমি কঙ্কর টাওয়ারে থাকি, আমি ইলেকট্রিশিয়ানে যে আজকে কী রান্না হয়েছে, স্যার শুধু শাক। তো তুমি কি শাক দিয়ে? হ্যাঁ। তাহলে সকালে কী খেয়েছো? 2টা রুটি খেয়েছে একটু ভাজি দিয়া। তো রাত্রে ওই শাকের একটু রেখে দিব, ওইটা। তাহলে তার মেরুদণ্ড কোথায় যাবে? প্রোটিন। এগুলিকে একবারও চিন্তা করি। সংস্কার কি সংস্কার করবেন? 35 লক্ষ এখন আপনার আপনার ছিন্নমূল বাইরে গেছে, এদের সংখ্যা 5 বছর পরে 1 কোটি হবে। এই যে দৌড়ানি যেটা খাইছেন 5 বছরে, এই 5ই আগস্টে, এই ছিন্নমূলের দৌড়ানি তো শুরু হয়ে যাব আগামী 5 বছর পরে। ওদের দৌড়ানি তো আপনি ঘরে থাকতে পারবেন না, আপনার বাইরে করে টেনে ছাড়বো। তারপরে আপনি দেখেন যে শুধু ইউনূস সাহেবের এককভাবে ঠেল হবে না। উনি তো একটা অবস্থান নিয়ে যখন কাজ করছেন তখন একটা গণ্ডির মধ্যে ছিলেন, এবং সেইখানে তার বেশি ছিল তার মেধা বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়া, কীভাবে রাষ্ট্র, ইকোনমিক্স, এইগুলি নিয়ে তার চিন্তাভাবনা ইয়েছে। হঠাৎ যখন তার একটা সুযোগ আসছে এবং ছাত্রদের এবং বিশেষ করে বিপ্লবের কারণে
তো তার এই দায়িত্ব নিতে হলো। 111 তো সে নিতে চাইছিল না, যে দিতে চাইছিল কিন্তু সে তো নেয় নাই। তখনও তো তার যদি ওই রকম তার লোভ থাকতো যে ক্ষমতার প্রতি বা আমি মনে করি সেটা নাই। এখনও উনি বলছে যে যত দ্রুত পারি আমি দিয়ে দেবো। তবে এই জিনিসগুলি গুছায় আনতে হলে উনার তো সার্বিক সহযোগিতা করতে হবে। যেমন মনে করেন যে 6টা সংস্কারের যে 8ই ফেব্রুয়ারি জমা দেওয়া হবে, এর মধ্যে আংশিক কিছুটা দেওয়া হয়েছিল আপনার জানুয়ারি, এবং বাকিগুলি দিয়ে তারপরে আপনার রাজনীতি দলগুলির সাথে মত বিনিময় করে, যেখানে আপনার সংযোজন হইতে পারে, বিয়োজন হইতে পারে, আর সবগুলি তো আপনি এখানে উনি করেও যেতে পারবেন না, ওই সময়টুকু নাই। এখন মূল জিনিসগুলি যেগুলি আমাদের যে কাঠামোগত দিক, যেগুলি যে একটা রাজনৈতিক দল এসেই যেন সেই চিন্তা না আসে যে উনি যে পরবর্তী 5 বছর থাকার আগেই উনি চিন্তা করে আগামী 5 বছর কীভাবে থাকবো। এইভাবে আপনি দেখেন বিচারপতিদের 2 বছর বাড়ে 67 বছর পর্যন্ত কিন্তু বিচারপতিদের অবসর করা হয়েছে। সেটা তো একটা বৃহৎ দল করছে, এবং যে করছেন উনি মারাও গেছেন। তো এইগুলি আর কত বলা যায় আর কত শোনা যায়? আপনার এইগুলি তো রাষ্ট্রীয়ভাবে সব কিছুই ইতিহাসবদ্ধ আছে, এটা তার অস্বীকার করার। কিন্তু কথা হলো যে এই রাষ্ট্রটা সবারই রাষ্ট্র মনে করতে হবে। 18 কোটি লোকের এখন বর্তমান আপনার 30 লক্ষ রক্তের বিনিময়ে ভাষার জন্য সব কিছুতে রক্ত দেওয়ার পরে এখনো রক্ত ঝরতেছে। আমি তো মনে করছিলাম যে একটু ইন্টারাপ্ট করি, মানে ঠিক কি হওয়া উচিত আমরা বুঝতেছি না আপনার কথা আর কি। না বুঝতে, আমি তো বললামই যে এটা কি হওয়া উচিত বলতে, যে ওনারে যে একটা লোক আনলেন, এটা একটা যুক্তিক সময় দেওয়া দরকার। উনি তো বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে বা এর মধ্যে। কতদিন? হ্যাঁ, আমার কোনো মত নেই, ওনারাই যেটা বলছে সেটাই আমি বলতেছি। আলোচনা করি কতদিন, ওনারা যেটা বলছে সেটাই আমি বলছি, সেটার আমার সমর্থন আছে। যে একটা জিনিস তো দিচ্ছেন আপনি, একটা কোনটা ইউনূস সাহেব বলছে যে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে উনি নির্বাচন দেবে, সেনাপ্রধান বলছে 18 মাসের মধ্যে। তা 18 মাস হলে আগস্টের থেকে আপনি 18 মাস গণেন, আপনি সমস্যাটা কি? আর এত দ্রুত আপনার সব কিছু দ্রুত গতিতে সব হইতে চান, দ্রুত গতিতে হওয়ার ফলেই তো হজবরল হয়ে যেতেছে সব জায়গায়। আমাদের এবং সহনশীলতার পরিচয় তো দিতে হবে নাকি? একটা বিরতি নেই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই বলছিলেন যে আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এবং সেখানে একটা প্রচ্ছন্ন সাপোর্ট বা প্রশ্রয় বলি আমরা বা সমর্থন বলি, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারও অনেকটা বলেছেন। আপনার কি মনে হয় যে ওখান থেকেই আসলে একটি সংশয় শঙ্কা রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে? না, সংশয় তো সৃষ্টি হয়েছে তারও আগে। সংশয়টার সৃষ্টি হলো যখন এই যে সংস্কার আগে না নির্বাচন আগে, তারপর যৌক্তিক সময় অল্প কিছু সংস্কার, মানে এই যে যৌক্তিক সময় ব্যাপারটাও তো ক্লিয়ার না। কারো কাছে মনে হতে পারে যৌক্তিক সময় হলো ইউনূস সাহেব 5 বছর থাকুক, কারো কাছে মনে হতে পারে যৌক্তিক সময় হলো 6 মাস, কারো কাছে মনে হতে পারে 3 মাস। কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যখন বিধান ছিল কনস্টিটিউশনে, তখন তারা 90 থেকে 120 দিন তাদের দায়িত্ব ছিল, এবং তারা সবাই কিন্তু 90 দিনের মধ্যে করেছে। ওই খোয়েম সাহেবের দল ওনারা তো একটা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন। আমি মনে করি ওই নির্বাচন করার দরকার ছিল, যদি ওই নির্বাচনের ব্যাপারে নানান কথা আছে, ভোটারবিহীন নির্বাচন, বাট ওই নির্বাচনটা না হলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার যে সংবিধানে সেটা পেতেন না। সুতরাং তারপরে আপনি যদি ওই নির্বাচনকে অবৈধ বলেন, ওই সংসদকে অবৈধ বলেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা অবৈধ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা নির্বাচিত হয়েছিলেন তারাও অবৈধ হয়ে যান। তো এইসব জায়গায় কিন্তু আমাদেরকে একটু খোলাসা হতে হবে। তো ওইটার পরে আপনি 12 জুনের মধ্যে একটা নির্বাচন করা গেছে, এই তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নির্বাচন। তো সেটা 90 দিনের কম সময়, 2001-এ 90 দিনের কম সময়, এবং এগুলো কিন্তু ভালো নির্বাচন হয়েছিল। শুধুমাত্র 111-এর পরে আমরা একটা দীর্ঘমেয়াদী মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কি হবে? 2 বছর হবে নাকি 1.5 বছর হবে? সেনাপ্রধান যেটা 18 মাস বলতেন সেটা কাউন্ট হবে কিনা, এবং সেনাপ্রধান এটা বলতে পারেন কিনা, এটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। এবং সেনাপ্রধান বলার পরে তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু তাদের সাপোর্টটা ওইভাবে আসে নাই। তারা তখন বলতে পারতেন যে হ্যাঁ, সেনাপ্রধান আমাদের কথাটাই বলেছেন। এখন তো সেনাপ্রধানের কথা আমরা বেশি শুনি না, এখন আমরা আপনার প্রেস সেক্রেটারির কথা বেশি শুনি। হি ইজ এ সার্ভেন্ট অফ দি রিপাবলিক, বাট এমনভাবে কথা বলেন যে উনি বোধহয় সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। উনি ডক্টর ইউনূসের মুখপাত্র নাকি, এরকম একটা স্ট্যাটাসও আছে। হ্যাঁ, আমাদের প্রেস সেক্রেটারি তো ওই যার প্রেস সেক্রেটারি তার মুখপাত্র হবেন, খুব স্বাভাবিক। বাট উনি অনেক রাজনৈতিক কথাবার্তা বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। যেমন উনি বলছেন যে আওয়ামী লীগকে এই লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না। আমরা অনেক
এইটা নিয়েও যদি আলাপ করি, উনি কে এটা বলার? নাম্বার ওয়ান, এখানে তো আমাদের পুলিশ আছে, আমাদের ডিএমপি আছে, আমাদের উপদেষ্টা আছে, এবং আওয়ামী লীগ কি একটা নিষিদ্ধ দল কিনা? আপনি যদি দলকে নিষিদ্ধ করেন তখন আপনি এটা বলতে পারেন। লিফলেট দেওয়া একটা খুবই ন্যূনতম গণতান্ত্রিক কর্মসূচি। এখন আপনি লিফলেটের মধ্যে কোনো যদি এমন কিছু থাকে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যেটা উস্কানিমূলক, যেটাতে সন্ত্রাস সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তখন আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তো আমরা তো এই যে কথাবার্তায় উল্টাপাল্টা বলার কারণে আপনার যে সন্দেহ, অবিশ্বাস, এটা সৃষ্টি হয়ে যাচ্ছে। রাজনৈতিক দল এটা করতে পারে, এটা কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের মৌলিক অধিকার চ্যাপ্টার অনুযায়ী আমরা সমাবেশ করব, রাজনৈতিক দল করব, সব কিছু ঠিক আছে। বাট ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যুক্তরা তারা একটা রাজনৈতিক দল যখন করবেন, তখন তো তাদের সরকারে যাওয়ার দরকার ছিল না, তারা সরকারে থাকবেন। এখন তারা তাদের কেউ কেউ বলছেন যে আমরা যদি রাজনীতি করি তাহলে আমরা রিজাইন করব। তাহলে এই 6 মাস 8 মাস যখন আপনি সরকারে ছিলেন সেই পিরিয়ডটার কি হবে? তার মানে তো আপনি দলনিরপেক্ষ একটা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনি এই কাজটা করলেন। আপনি যেটা ড্যাভোসের যে পডকাস্ট ফিনান্সিয়াল টাইমসের সাথে, সেখানে ডক্টর ইউনূসের যে লাস্ট শেষের দিকে কথাটা আলোচনা হয়েছে, এখন হয়তো উনি খুবই আন্তরিকভাবে কথাগুলো বলেছেন, উনার মনে যেটা আসছে এটা বলেছেন। বাট রাজনৈতিক দল যারা তাকে দেখছে, বা জনগণ যখন তাকে দেখবে, বা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা যখন দেখবে, তখন প্রচ্ছন্নভাবে উনি যে একটা ছাত্রদের একটা দল হোক, দলটাকে সমর্থন করছেন, এবং ছাত্ররা তাকে বলেছে যে আমরা তো দল করলে জনগণ আমাদের ভোট দেবে না, তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। তো এইসব জায়গায় কিন্তু এগুলো বড় ধরনের ডিপার্চার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এটা যদি এই ধরনের ডিপার্চার করলে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবে কীভাবে? আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, একটা হলো রাজনৈতিক দল গঠন, এই গঠন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো সাপোর্ট, এবং কেউ কেউ হয়তো জয়েন করবেন। এবং ডক্টর ইউনূসের সর্বশেষ যে পডকাস্টে যে তার ফিনান্সিয়াল টাইমসের সাথে যে বক্তব্য, সেটা নিয়ে তো সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ আছে। কেন সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হবে না? দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনটা ক্লিয়ারলি আমরা বুঝতে হবে। স্থানীয় সরকার নির্বাচন এগুলো হলো আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসি, নিশ্চয়ই আমাদের মনে আছে, ওনারা যথেষ্ট দেখেছেন এগুলো। বেসিক ডেমোক্রেসি করা হয়েছিল কেন? যেন আইয়ুব খানের কোনো দল ছিল না, সে দল করতে চেয়েছে। তার মানে একটা স্থানীয় সরকার নির্বাচনে ওই যে আমরা 80,000 ফ্রেস্তা বলতাম, ওদিকে 40,000 এদিকে 40,000, তারা ভোট দিবে, ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তুমি এইটা করার জন্য, নিজে ক্ষমতায় থাকার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছে। আমরা যখন জেনারেল জিয়া যখন ক্ষমতা নিলেন, জেনারেল এরশাদ যখন ক্ষমতা নিলেন, তখনও তাদের কোনো দল ছিল না, শুধু তারাও স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছেন। কারণ স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে যাদের কোনো রাজনৈতিক দল থাকে না, তারা একটা দল গড়ে তোলার চেষ্টা করেন। সেটা এই অভিজ্ঞতা তো আমাদের সব রাজনীতিবিদদের আছে। সুতরাং তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইবেন না, এটা খুব স্বাভাবিক। একদম মানে তাদের যৌক্তিক কারণ আছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে না। তার উপরে আগুনে ঘি ঢালার মতো কাজটা করলেন দুইজন সমন্বয়ক এবং একটি পার্টির বোধহয় নেতা উপস্থিত ছিলেন, 4 জন ছিলেন এখানে। তারা 4,000-5,000-এর মতো যাদের ভেঙে দেওয়া হয়েছে, সরকার এসেই সরকার এসে যে সমস্ত ইউনিয়ন কাউন্সিল এবং ওই যে পৌরসভা সব ভেঙে দিল, সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা সরকার ঠিকমতো বুঝতে পারেনি হয়তো, বাট এই সিদ্ধান্ত তো এখন চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কেন ওই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। কি হলো, তাদেরকে ডেকে আনলেন ঢাকায়, তারা আসলেন ঢাকায়, তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে বললেন যে আমরা তোমাদেরকে পুনর্বাসিত করব, এসব আলাপ আলোচনা। অ্যান্ড দেন তারা খুবই আনন্দের সাথে বলল আপনারা দল করেন, আপনাদেরকে আমরা সমর্থন করব। তো তখন কি বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এখন বিএনপি এইসব বিষয়ে বেশি কথা বলছে, তাই ওই নামটা বললাম, তারা কেন এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিবে বা আগে করার বিষয়টা সাপোর্ট করবে? এই সাপোর্ট তো পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি তো, এক হলো আমাদের রাজনীতিতে কি ঘটেছে তাদের উদাহরণ আছে, 2 হলো আপনি আগুনে ঘি ঢালছেন। সুতরাং বিএনপি তো খুবই যৌক্তিক ইয়াতে আছে। এবং আমাদেরকে কিন্তু ডিসাইড করতে হবে কতগুলো ভেগ টার্ম নিয়ে আমরা রাজনীতিতে আলাপ আলোচনা হচ্ছে। একটা হলো যৌক্তিক সময়, সেটা প্রথম দিন থেকে আমরা আলোচনা করছি এবং বিএনপিও বলছে তাদেরকে যৌক্তিক সময় দেওয়া যাবে। বাট কোনো দল বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা প্রোগ্রাম, যেটা রোড ম্যাপ বলেন অথবা বলেন যে কিভাবে কি কাজ করব, আমরা কত দিনের মধ্যে কোন কাজটা করব, এটা পরিষ্কার করেনি। সো যৌক্তিক সময়টা একদম ভেগ। আরেকটা হলো অল্প কিছু সংস্কার আর বেশি কিছু সংস্কার। এই অল্প কিছু ইজ টোটালি ভেগ। কয়দিন ধরে আমরা শুনছি, 4 মাস ধরে আমরা শুনছি অল্প কিছু সংস্কার। অল্প কিছু সংস্কার বলতে আমরা কি বুঝি, কি আমরা জনগণ আর কি বুঝাবেন আমাদেরকে, সেটা পরিষ্কার হওয়া দরকার এবং খুব দ্রুতই পরিষ্কার হওয়া দরকার। আশা করি 8 তারিখের পরে এটা পরিষ্কার হতে শুরু করব। জি, সেখানে আমি আপনার কাছে আবার আসবো। মাহমুদ খোয়েম ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার আসলে যেটি অল্প কিছু সংস্কার, অধিক সংস্কার,
নানা বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছিল, নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, আপনিও বলছেন যে একটা সমর্থন হয়তো সরকারের আছে, কিন্তু সেই সমর্থন নিয়ে যখন একটি দল গঠন হবে মনে হবে, তখন কি এই সরকার তার নিরপেক্ষতার একটা প্রশ্ন উঠবে কিনা, যার অধীনে আবার নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি আসলে কিভাবে দেখবে, এই দুটি বিষয় যদি আপনি বলেন। এটা তো খুবই পরিষ্কার যে আপনার এটা ভাই যেগুলো বললেন, শহীদ ভাই যেগুলো বললেন, সংস্কার তো ধরেন যে ভেরি গুড একটা বিষয় আসছে আমাদের সামনে। 11টা কমিশন হয়েছে বোধহয়, 11টি, জি, আমাদের 6টি কমিশনের মধ্যে 8 তারিখে তাদের 16 জানুয়ারি রিপোর্ট দিয়েছে। প্রথম দফা ছিল 16 জানুয়ারি এবং এবার পূর্ণাঙ্গ রিপোর্টটা দিবে। দেখা যাক সেখানে কি বের হয়। কেমন, আমি খুবই চিন্তিত কি কারণে জানেন? ধরেন পৃথিবীর অনেকগুলো দেশে কনস্টিটিউশন নেই, সংবিধানই নাই। কেমন, অলিখিত সংবিধান। ওদের দেশের যে প্রথা, নিয়ম কানুন, এইগুলোর ভিত্তিতেই কিন্তু ওইটাই ওরা আইন হিসাবে নিয়ে দেশ চালাচ্ছে। ব্রিটেনের মতো দেশ, কেমন, তারা চালাচ্ছে, কিন্তু আনরিটেন কনস্টিটিউশন। আমরা এই কনস্টিটিউশন বানায় এরে ছিঁড়ে কাটা ছেঁড়া করতে 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 এই পর্যায়ে নিয়ে আসছি। তাও তো শান্তি হচ্ছে না আমাদের। মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি না হয় তাহলে একটা দেশের কল্যাণ কোনোভাবেই হবে না। খুবই মানে স্বতঃসিদ্ধ কথা। কিন্তু এইটা আনার জন্যে আপনার যে অলিখিত সংবিধান, তারা তো এক ধরনের একটা স্ট্যাবিলিটি এনে তাদের দেশ ডেভেলপ করছে। আর আমরা এত সংবিধান এত মোটা বানালাম, বানায় এত কাটাছিড়া করলাম, এতগুলো সংশোধনী এনে, তারপরে কিন্তু আমাদের কোনো স্ট্যাবিলিটি আসলো না, আমাদের কোনো শান্তি আসলো না এত বছর পরে। এখন কথা হচ্ছে যে আমি মনে করি এখন যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে, সংস্কার চলছে, এই সংস্কার এত ঢাক ঢোল পিটায়, বুঝছেন না, এই রকম আমার কাছে কীরকম যেন অস্থির লাগে, বুঝলেন না, যে কী হচ্ছে। এক একজন এক এক কথা বলছে। কালকে দেখলাম এক উপদেষ্টা মানে এই এক কমিশনের কে যেন বলছেন যে জেলা পরিষদ অমিট করে দাও। কদিন আগে দেখলাম যে আবার বলছে যে পৌরসভার মেয়র বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হবে হলো মেম্বারদের ভোটে। আগে সদস্য নির্বাচিত হবে, তাদের ভোটে হবে, হ্যাঁ, পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হবে, তাদের ভোটে মেয়র হবে। আমি চিন্তা করলাম এইসব প্র্যাকটিস কিন্তু আমাদের দেশে হয়ে গেছে বেশ কয়েকবার। মানে ঘুরাই ফেরাই এই প্র্যাকটিসগুলো কিন্তু হয়েছে। আপনি আইয়ুব খানের বললেন না, কি বলে, বেসিক ডেমোক্রেসি বললেন না, যে জেলা পরিষদে বেসিক ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। এই জেলা পরিষদে, এই শেখ হাসিনার আমলে যে জেলা পরিষদ ছিল, সেখানে ভোট দিল কারা? সেখানে ভোট দিচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, মেম্বাররা, বুঝলেন না? ওইখানে এক ধরনের বেসিক ডেমোক্রেসি হয়েছে। আর এই দীর্ঘ সময়ে এই যে স্থানীয় সরকারের এই সমস্ত সরকার গঠন করার পদ্ধতিগত বিষয় নিয়ে নানা কিছু কিন্তু ঘটল। হ্যাঁ, ওই যে ওই রকমভাবে মেয়র করো, তারপরে চলে আসলো যে না, এটা জনগণের প্রত্যক্ষ ভোটে হোক, এগুলো হলো। মাঝখানে উপজেলা বাতিল হয়ে গেল, আবার উপজেলা রিভাইভ হলো, আবার জেলা পরিষদ বাতিল হয়ে গেল, জেলা পরিষদ রিভাইভ হলো, এবং ছোট জগন্নাথের মতো এর কোনো ক্ষমতাই নাই, এরকম জেলা পরিষদ স্থানীয় সরকার কিন্তু হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই যে সব সংস্কারের নামে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, আসলে এর মানে যথেষ্ট যৌক্তিক কতটা, এবং এইটা করে রাষ্ট্রকে আমরা কোথায় নিতে চাচ্ছি। অন্য যে কোনো একটা ডেভেলপ কান্ট্রির আপনি তাদের নিয়ম রীতি পদ্ধতিগুলো যদি আপনি একটু দেখেন, এত ঢাকঢোল তো নেই। এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল আদর্শগতভাবে, ফিলোসফিক্যালি, রাজনৈতিকভাবে সে কি মনে করে, সে কি মনে করে
যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার, তাহলে সেটা সে সযত্নে লালন করবে। এখানে যত আপনি দেন, আইন কানুন করে দেন, হবে না। একটা রাজনৈতিক দল গড়ে ওঠে একটা মতাদর্শের ভিত্তিতে, সেই মতাদর্শটাকে লালন করতে হয়, সেই মতাদর্শের ভিত্তিতে তার নেতা কর্মী সমস্ত কিছুকে সেভাবে পরিশীলিত করতে হয়, সেভাবে গড়ে তুলতে হয়, তাহলে সে দেশপ্রেমিক হয়, তাহলে সে দায়িত্বশীল হয়। বুঝছেন? প্রশ্নটা হলো সেখানে যে যারা দায়িত্বে এখন আছেন তাদের সেই মতদর্শগত তো কোনো ভিত্তি নেই। এরা দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কোঠা বিরোধী আন্দোলন কিন্তু শুরু হলো, সেটা হয়ে এটা একটা পর্যায়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তারপরে গভর্নমেন্ট পড়ে গেল। গত 17 বছর কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি এই গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করেছে, এবং তার ধারাবাহিকতা এটা এসে যখন একটা পুঞ্জীভূত জায়গায় তৈরি হয়েছে, ওইখানে একটা দেশলাই জ্বালানোর কাজটা হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন যে এই যে আন্দোলনটা এই পর্যায়ে গেল, এর পেছনে কিন্তু কোনো মতাদর্শগত ভিত্তি ছিল না, আদর্শগত ভিত্তি ছিল না, কিন্তু এটা কিন্তু এক ধরনের ওই কোঠা, মানে কোটারই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কিন্তু আন্দোলন। শুধু এর পিছনে একটা রাজনৈতিক দল যেমন একটা ধরনের একটা ফিলসফিতে বিশ্বাস করে, একটা মতাদর্শে বিশ্বাস করে, সেই মতাদর্শ নিয়ে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়নি। এখন তারা সবাই উঠে পড়ে লেগে গেলেন যে এইখানে আমরা একটা সংস্কার করে আমরা হ্যান করবো ত্যান করবো। দিস ইজ ভেরি স্যাড। আমার কথা হচ্ছে, আমার একটু বলতে দেন ভাই, আমার কথা হচ্ছে যে এটাকে খুবই স্পষ্ট জিনিস বুঝতে হবে, তাত্ত্বিকভাবে বুঝতে হবে আপনাকে, এবং বিজ্ঞানসম্মতভাবে বুঝতে হবে যে এই রাষ্ট্রটা সংস্কার করা, তাকে স্টেবল করা, এই দায়িত্ব কার? রাজনৈতিক দলের। তারা পারছে না, বারবার ফেল করছে। অন্য কেউ কিন্তু এটা করবে না, ঘুরে ফিরে রাজনৈতিক দলকেই করতে হবে। যে রান্না করে, একজন খাদ্য তৈরি করে, সেখানে যদি আপনি একটা মিস্ত্রিকে এনে বসায় দেন যে তুমি খাদ্য তৈরি করো, ও পারতেছে না, হবে না, ওকেই শিখতে হবে। সুতরাং রাজনৈতিক দলকেই শিখতে হবে যে তারা কিভাবে সাস্টেন করবে, তারা কিভাবে দেশে স্থিতিশীলতা আনবে, তারা কিভাবে দেশে গণতান্ত্রিক একটা সুপরিবেশ রক্ষা করবে। রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে আমার কথা হচ্ছে যে স্পষ্ট করতে হবে যে কার কি কাজ। ভাই যেটা বললেন যে না, আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে এইখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। সুতরাং এইখানে এই সরকারকে স্পষ্ট করতে হবে ওকে কবে সে নির্বাচন দেবে, সে স্পষ্ট করতে বলে নির্বাচন দেবো ডিসেম্বরে, আবার বলে বিচার করে করবো, সংস্কার করে করবো। দিস ইজ ভেরি ব্যাড। আমি আপনার কাছে আবার আসবো, অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি নিয়ে আলোচনা করছেন। ভাই, আপনার কাছে একটি আইনি বিষয় জানতে চাই। সেটি আপনি জানেন যে ত্রয়োদশ সংশোধনী উচ্চ আদালত বাতিল করেছিল, এবং উচ্চ আদালতে সেটি আবার পুনর্বহালের জন্য যে রিভিউ শুনানি হবে খুব তাড়াতাড়ি। যদি সেটি পুনর্বহাল হয়, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আবার স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে। সেক্ষেত্রে আসলে আইনি কোনো জটিলতায় পড়বে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, বা অন্তর্বর্তীকালীন সরকারে আবার রিফর্ম প্রয়োজন হবে কিনা? না, যেহেতু এটা মামলা হওয়ার পরে এটা আপনার কয়েকটা হিয়ারিং হয়েছে, সেই হিসাবে যেহেতু এটা সরকার এসে বাতিল করছিল বা হেল্ড আপ করে দেওয়া হয়েছিল, উচ্চ আদালত ওইটাই আর কি, ওই সরকারের সময় যে ওটা তো পলিটিক্যাল লিডারেই চালাইছে বা রাজনৈতিক দলেই চালাইছে সেই সময়। এখন এইটা আবার যে রিভিউ হয়ে আসছে, এটার সাথে এটা হওয়ার কথা না, এই কারণে যে এটা তো আসলে বিপ্লবী সরকার হিসাবে এটা পরিচিতি পাইছে বা জন আকাঙ্ক্ষার মানুষের। এখন আপনি বিপ্লবী সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা সেটা যদি জনগণের যদি ম্যান্ডেট থাকে, সেটা আপনার মাইনেই নিতে হবে। এটা সংবিধানে কি আছে না আছে অনেক কিছু, আবার এই যে একটু আগে ভাই যেটাগুলো যে দেবেন, সৌদি আরবের সংবিধান নাই, গ্রেট ব্রিটেনের আরও কয়েকটা রাষ্ট্রে এরকম সংবিধান নাই। তারপরে যদি এইটা আপনি ধরেন, আবার এদিক থেকে যদি এই যে নির্বাচনের ব্যাপারটা, ধোঁয়াশা তো কিছুটা সৃষ্টি হবেই, কথাটা বুঝছেন। আমরা তো ধোঁয়াশা সৃষ্টি করার যে কাজগুলি আমাদের রাজনীতিবিদরা করা ব্যর্থ হতে তো আজকে আমাদের এই পরিণতি হয়েছে একের পর একে আমাদের। কিন্তু আমরা কি সামনে সুফল কিভাবে পাবো, এবং পাওয়ার জন্য যেই কাজগুলি দরকার, ইউনূস সাহেব যেমন মানে একটা কথা বলতে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিদেশে যারা বসবাস করে তারা বলে ভাই এই শীতে, মানে ঠান্ডা দেশে এই শীতের নভেম্বর ডিসেম্বর আসলে চলে আসবে, সালটা আমি বললাম ভাই সালটা কয় না, সাল আমি বলবো না। তো এরকম হচ্ছে নির্বাচনের হয়েছে, সে মানে উনি চাইতেছে যে সালটা বলুক, হ্যাঁ ডিসেম্বর বা কবে কোনটা, এটা তো আপনি চাচ্ছেন কোনটা
যে একটা নির্দিষ্ট অবশ্যই একটা নির্দিষ্ট সময় দিলেই তো এটা সমস্যার সমাধান হবে। এই যে আজকে দেখেন আন্দোলন এগুলি তো এই সরকারের সময়, এই যে ওনারা আসছে মাত্র 5 মাস হয়েছে, আন্দোলনের জোয়ার বয়ে যেতেছে। আর এটা ভেহিকেলসের, ওইটা রিক্সা চালকের আন্দোলন, মজুরি, এইটা সেটা সব এতকাল তাদের এই সুপ্ত মানে ওই যে আপনার ফুজি মাউন্টেন, টোকিওর ফুজি মাউন্টেনের মতো সুপ্ত অবস্থা ছিল, এখন এটা বাস্ট হয়ে গেছে। মানে আন্দোলন আর আন্দোলন, তাদের মানুষ ঘেরাও করে, এই যে তারা যে সড়ক যে অস্ত্র হিসাবে নিল, এই কতগুলি লোক আপনার রাস্তায় মারা গেছে আপনার জানেন, অ্যাম্বুলেন্সে ছিল, কয়টা পত্রিকা আসে, কয়টা আসে আমরা জানি, এগুলি আমরা কি খোঁজখবর নেই? আমার কথা হলো যে এটা ধোয়াশারও দরকার নেই, এ ধরনের ইউনূস সাহেব অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি, উনি ওইখানে যাই ইন্টারভিউ দেয় না দেয়, পরিস্থিতি পরিবেশের উপর অনেক সময় মানুষ কথা বলার যেটা বলার উচিত না, বা অনেক সময় আইসেও পড়ে, এটা ঘটনা ঘটেও যেতে পারে, সেইগুলি লোক করার পরে আমি মনে করি যেহেতু 8 তারিখ ওনারা এই জিনিসটা দিয়েছে, ফেব্রুয়ারিতে ওনারা এই সংস্কারের 6টা কমিশন যারা এগুলি দিবে, এগুলি আবার হবে বা হবে, কারণ ম্যাক্সিমাম আপনার পার্লামেন্ট থেকে পাস করে। কিন্তু ওই জায়গায় প্রশ্ন যে যারা সংসদে যাবে পরবর্তীতে তারা করবে কি করবে না, জনগণের কতটুকু কল্যাণে আসবে কি আসবে না, এই জিনিসটা জায়গায় এইখানে গিয়ে গিট্টুটা লাগছে আমার ধারণা আর কি। আবার দেখেন ছাত্র সংগঠন তাদের হুঁশিয়ারি যে সিরিয়ায় শর্ট টাইমে আপনার হয়েছে, বিপ্লব হয়েছে, সেখানে বিপ্লবের মাধ্যমে তাদের পানিশমেন্টের ব্যবস্থা হয়েছে, কতগুলি হ্যাং করা হয়েছে। আমাদের প্রতিদিনই মামলা নতুন নতুন হইতেছে, 200-300 মামলা, এক একটা মামলাতে 300-400 আসামি হইতেছে, তারপরে আবার এর ভিতরে আবার আরো 300-400 আবার রাখা হইতেছে, অজ্ঞাত রাখা হইতেছে। এই জিনিসগুলি হজবরল হয়ে যেতেছে, এই জিনিসগুলি খুব দ্রুত গতিতে তদারকি করে কিভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাওয়াই ভালো, আমিও মনে করি এটা। তবে ইচ্ছা করলে উনি যে ওই যে 18 মানে ডিসেম্বরে যেটা কথা হবে, ডিসেম্বর 3 মাস আগে উনি করতে পারে ইচ্ছা করলে। তবে আজকে এক জায়গায় দেখলাম যে বলছে এরকম যে তত্ত্বাবধায়ক এক উপদেষ্টা বলছে যে আপনার নভেম্বরে শিডিউল দেওয়া হবে এবং ডিসেম্বরে নির্বাচন সমাপ্ত করা হবে। আমি একটা বিরতি পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু আলম শহীদ খান, আমরা আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। যেটি শিক্ষার্থীদের একটি ঘোষণা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে তাদের যে দুটি বিষয় সামনে নিয়ে তারা এগোচ্ছে, আপনার কি মনে হয় যে সেখান থেকেই পরিচালিত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা বলা যায় অঘোষিত একটি লড়াই তখন থেকেই শুরু হয়েছে? না, বাংলাদেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। আগে কি ঘটেছে এটার দরকার নেই। আমরা যদি আগের আলোচনা করি তাহলে আমাদের দেশের এই যে 71-এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যার রেকর্ড আছে, মুক্তিযুদ্ধের পরে যারা শাসন করেছেন তাদেরও আপনি তো তকমা দিয়ে দিয়েছেন, সবাই হলো স্বৈরাচারী, সবাই হলো খুনি, সবাই দুর্নীতিবাজ। এখন সেই রাজনৈতিক পটভূমি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং সেই রাজনৈতিক পটভূমি পরিবর্তন হচ্ছে, এটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন। আর ফ্যাসিবাদের আসুক এটা তো কেউ, জনগণও চায় না, রাজনৈতিক দলগুলোও চায় না, এবং অন্য কেউ চায় কিনা আমি জানি না, বাট ওনারা যেটা বলছেন এটা সবার দাবি। কিন্তু এই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসুক, এটার কারণে আপনি আপনার দল করবেন, দলটা শক্তিশালী হবে, তারপর যেদিন মনে করবেন দলটা ক্ষমতায় যেতে পারবে কোনোভাবে ভোটে বা ভোট চ্যালেঞ্জ করে বা ভোট নিয়ে তখন আপনি ভোট দেবেন, এটা হবে না। এইখানে তাহলে এইটাই ফ্যাসিবাদী ব্যবস্থা। একটু আগে আমরা বললাম না যে আপনি সরকারের অনেক আচার আচরণে তো আপনি ফ্যাসিবাদ দেখতে পাচ্ছেন এখন। আপনি যে ভাই যেটা বললেন যে মামলা মকদ্দমা, তো মামলা মকদ্দমা মানুষের নামে খামাখা হত্যা মামলা দেন কেন? আমি এখানে বসে আছি, হত্যা মামলা দিবেন দিনাজপুরে, কে মারা গেছে, এটা হলো? তো এইটা তো ফ্যাসিবাদী। আপনার আদালতে কি জামিন হয়? আগাম জামিন শুনানি হচ্ছে, হয় না। আর হাইকোর্ট জামিন দিলে আবার ডিস্ট্রিক্ট কোর্ট জামিন দেয় না। এটা তো ভাই ফ্যাসিবাদী হাসিনার সময় ওনারা তো অনেক সাফার করেছেন, অনেক লোক সাফার করেছে, তখনও কিন্তু আদালতে আগাম জামিন শুনানি হতো, রিট পিটিশনের সময় সুযোগ ছিল। তো আপনি এগুলো প্রত্যেকটা জিনিসই পর্যালোচনা হবে, আপনি কি করছেন, কেন করছেন এবং আমরা কি চাই সেটা দেখে নিয়ে আপনি আলোচনা করলে বেরিয়ে আসবে যে আমরা আমাদের অন্তর থেকে যদি ওটা কারেক্ট উনি যেটা বলছে, আমাদের অন্তর যদি শুদ্ধ না হয়, আমাদের রাজনৈতিক দল নিজে যদি শুদ্ধ না হয়, আমরা নিজে যদি গণতান্ত্রিক না হতে চাই, তাহলে এই ফ্যাসিবাদী ব্যবস্থা কিছুই বিলোপ হবে না। আগে আমরা শুদ্ধ হতে হবে এবং এই শুদ্ধ খালি সংস্কার চাপিয়ে দিলে হবে না, এটা নিজের থেকে করতে হবে। বললাম শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম নির্বাচন প্রসঙ্গে, যেটা যে দল হবে, দল শক্তিশালী হবে, তারপর সে দলটি নির্বাচনে জয়লাভ করে, যেটা আবু আলম শহীদ খান বলছিলেন যে বিষয়গুলো কি সেভাবেই আসছে, ঘটনার পর ঘটনা পরিক্রমা কি সেভাবে সাজানো হচ্ছে কিনা,
একটু 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 আর একটু পরিষ্কার করে বলেন। যে একটি দল হবে, দল শক্তিশালী হবে, নির্বাচন করবে, তারা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এমন একটা পরিস্থিতি তৈরির জন্য আসলে ঘটনা পরম্পরায় বা পারস্পরিকভাবে সেভাবে সাজানো হচ্ছে কিনা। না, একটা দল হবে, সেই দল জনগণের মধ্যে অবস্থান নেবে, সরকার গঠন করবে, সমস্যা নাই, এটাই তো নিয়ম। কিন্তু কিভাবে হচ্ছে গঠন সেটা একটা বিষয়। তো আমি আপনার একটা কথার জবাব দিই, যে উনি বলছিলেন, যেটা আপনার প্রথম প্রশ্নটা ছিল, ছাত্রদের সঙ্গে কেন একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনে এই মানে 5ই আগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যে সমস্ত ছেলেরা, ছাত্ররা, তাদের একটা খুব মারাত্মক ভুল হচ্ছে। কেন আমরা এরশাদ বিরোধী লড়াই করেছি। এরশাদ বিরোধী লড়াই তো তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। এদেশে যত ছাত্র আন্দোলন হয়েছে, তারা কিন্তু পেছনের সমস্ত আন্দোলনগুলোকে তাদের একটা মানে তার উত্তরসূরি হিসাবেই তারা নিজেদেরকে সামনে নিয়ে এসছে। যে 52 বলেন, 62 বলেন, 68, 69 সালের আন্দোলন বলেন, সমস্ত আন্দোলনের কিন্তু ধারাবাহিকতায় তারা কিন্তু এসে তাদের গণতান্ত্রিক সংগ্রামের কথা বলছে। এবার কিন্তু একটা ভিন্ন জিনিস, এই যে ছেলেরা যারা হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো, তাদের কিন্তু দীর্ঘদিনের চেনা ছাত্র নেতা কিন্তু তারা না, খেয়াল করেন। এবং তারা হয়েই যে মারাত্মক বিভ্রান্তিতে পড়লো, সেটা হচ্ছে যে এই পেছনের আন্দোলনগুলোকে তারা একেবারে অস্বীকার করে ফেলল। এবার যে 17 বছরের যে আন্দোলন, এটাকে অস্বীকার করলে এটা তো ঠিক হয় না। এই যে পিছনে শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, দীর্ঘ লড়াই, সেই লড়াইকে যখন সে অস্বীকার করে ফেলে, এটা হলো তাদের রাজনৈতিক অভিজ্ঞতার যে ঘাটতি এবং রাজনীতিবিদ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে যে মানে ঘাটতি, সেখান থেকে কিন্তু এরকম একটা চিন্তা তারা করেছে। সমস্ত ছাত্রের প্রতিনিধিত্ব যে তারা করে তা কিন্তু না। এখানে ছাত্র দল আছে, অন্য সংগঠন আছে, ছাত্র শিবির আছে। তো সুতরাং ছাত্রদের একটা অংশ, টোটাল ছাত্রদেরকে প্রতিনিধিত্ব কিন্তু তারা করে না। তাদের এটা বোঝা উচিত যে এই গণতান্ত্রিক সংগ্রামের পেছনে অনেক দলের দীর্ঘদিনের লড়াই, রক্তক্ষয়, মানে জীবন দেয়া, হ্যাঁ, সব কিছু আছে। সুতরাং এই কারণে কিন্তু তাদের এই বিভ্রান্তির কারণে কিন্তু একটা দূরত্ব তো তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এখন তারা একটা দল করবে, ভালো কথা, কিন্তু গভর্নমেন্ট তার উদ্দেশ্য জায়গা থেকে সরে এসে যদি এই দল করে, এই এতক্ষণ ধরে যে আলাপ করলাম, একই প্রশ্ন আপনি করলেন, যে গভর্নমেন্ট ওই তার যে দায়িত্ব সেখান থেকে সরে এসে যদি এইভাবে একটা রাজনৈতিক দল করে আবার একটা লম্বা সময়ের জন্যে তারা আবার ক্ষমতায় থেকে যেতে চায়, এটা তাদের জন্য একটা খুবই বুমেরাং হবে। এটা তাদের উচিত হবে না। পেছনের অভিজ্ঞতা থেকে তাদের ধারণা নেওয়া উচিত। হ্যাঁ, ধারণার মানে তাদের বোঝা উচিত যে এইগুলো করলে এর ফলাফল খুব একটা ভালো হয় না। আমি লাস্ট যেটি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বা ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এই শিক্ষার্থীদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে অবস্থান, তার সাথে বিশেষ করে আপনার দল বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো, আপনি কি মনে করেন যে এখানে অনেক তফাৎ আছে এবং তারা যে প্রোক্লামেশন জারি করতে চেয়েছিল সেখান থেকে তাদেরও সরে আসতে হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল সেখান থেকে সরে আসতে হয়েছে, সংবিধান পুনর্লেখনের কথা বলেছিল বা সংবিধান বাতিলের কথা বলছিল, সেখানেও তাদের অবস্থানটা সেরকম শক্ত থাকেনি? এটা একটা দুর্ভাগ্য। যেমন ধরেন বিএনপি, জামাতে ইসলাম, বড় রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ উৎখাত করার ক্ষেত্রে তাদের মধ্যে মানে কৌশলগত দিক জায়গা থেকে, পদ্ধতিগত বিষয়ে অনেক তারা এক জায়গায় দাঁড়াতে পারেনি, এটা সত্য। যেমন জামাতে ইসলাম এখন বলছে যে একটা ভিন্ন একটা কৌশলে তারা আছে, যে ঠিক আছে এই ইলেকশন যত দীর্ঘ হয় ভালো। এর মধ্যে ওনারা একটা লাভ খুঁজছেন, কেমন সাংগঠনিক শক্তিশালী হওয়া, এবং ওনারা মনে করছেন যে এর ভেতর দিয়ে ওনাদের সংগঠন শক্তিশালী হবে, যেটা এটাও একটা ওনাদের মানে বিভ্রান্তি। এখানে জামাতে ইসলাম, বিএনপি এবং ছাত্ররা, তারা যদি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একাট্টা থাকতো, একসঙ্গে থাকতো, তাহলে পরে কিন্তু এই ফ্যাসিবাদের আবার মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ থাকতো না। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে নিজেদের মধ্যে যে বোঝাপড়ার সমস্যা, সেই সমস্যাটার কারণে কিন্তু এগুলো হচ্ছে। ফ্যাসিবাদ উৎখাত করা বলতে ছাত্ররা
কি বোঝাতে চেয়েছে এটা আমাদের সামনে খুব পরিষ্কার না। গভর্নমেন্ট উঠে গেলেই কি ফ্যাসিবাদ চলে যায়? রাষ্ট্রপতি চলে গেলেই কি ফ্যাসিবাদ চলে যায়? তা তো না। এরকম কথাও শুনছি যে একজন খেয়েছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এ ধরনের কথাবার্তাও কিন্তু এটা তো শোনেন, এটা একটা বাতকে বাত লোকজন বলে যে একদল ক্ষমতায় আসছে আর এক দল ক্ষমতায় আসবে, একদল ক্ষমতা লুটপাট করছে আর এক দল করবে। এ সমস্ত বাস্তবতা আমাদের দেশে নাই তা না, কিন্তু আমরা তো সামনে যেতে চাই, আমরা সামনে যেতে চাই এবং আমরা মনে করি যে এখানে ফ্যাসিজমের মূলোৎপাটন করতে হবে হলো এটা জনগণের শক্তিকে স্টাবলিশ করে। ফ্যাসিবাদের মূলোৎপাটন করবেন কি? ফ্যাসিবাদ আমাকে এখানে এতগুলো নির্বাচনে আমার মতামত দেওয়ার অধিকারটাই রাখে নাই। আপনি খুব প্রাথমিক জায়গায় যান, প্রাথমিক জায়গাটা হচ্ছে আপনি যাই করেন না কেন, আপনি যদি মত প্রকাশ করার স্বাধীনতা না থাকে, আপনার যদি ভোট দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে পরে এখানে আপনি আপনার কোনো আদর্শ কিছুই কিন্তু এখানে বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যে গণতান্ত্রিক অধিকারটাকে এখানে গণতান্ত্রিক অধিকারটাকে এখানে একেবারে পাকাপোক্ত করা, সেই কাজটা হলো সবচেয়ে জরুরি। সেটা করলে পরে এখানে ফ্যাসিবাদটা উৎখাত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের ভেতর দিয়ে জনগণকে ক্ষমতায়ন করে এইখানে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থাকে এইখানে কায়েম করা। মাহমুদ এটাই হবে হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই। ডক্টর নুরুল আজহার, নির্বাচনের মধ্যেই কি রাজনৈতিক দলগুলো সমাধান খুঁজছে কিনা? জি, এইটা যে ভাই যে সূক্ষ্ম এবং সুন্দর নির্বাচনের মাধ্যমেই এটার সমাধান। তো এখন যে ক্ষমতা যাইতে পারে সে কইবে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই মানসিকতা তো এখনো ওইখান থেকে বাইরে আসতে পারলাম না। তাহলে কিভাবে আমরা এটারে ধন্যবাদ জানাবো যে সামনে যারাই এটাই নির্বাচন হবে সেটা? কারণ যে যখন ক্ষমতায় যেতে পারবে না, এখন মনে করেন জামাত বিএনপি হলো মেইন দুইটা দলের ভিতরে, এই দুইটা দলের ভিতরে অলরেডি কিছু সংঘর্ষ বা সাংঘর্ষিক কিছু দেখা গেছে আর কি। এবং এই ছাত্র সংগঠন তারা যদি মনে করেন এই বর্তমান সরকার যদি ইউনূস সাহেব থাইকে ক্ষমতা থেকে একটা ছাত্র সংগঠন দাঁড় করে আবার চিন্তা করে যে উনি আবার ক্ষমতায় থাকার জন্য এটা চেষ্টা করবে, এটা টোটালি কোনোদিন এটা চাবে না। ফেসিবাদ তো এই হাসিনা তো দূরে গেছে, ভাইয়া গেছে, ওনারা ভাগতে পারবে না, হ্যাঁ সেই অবস্থা থাকবে না। কিন্তু অর্থাৎ আমার মনে হয় না যে উনি অন্তত বুদ্ধিমানের কাজ করবে না যে উনার এইটা এত লোভ বা লালসা, উনি যে কয়দিন আছে এই কয়দিনে আরো সুন্দরভাবে ইয়ে যাবে। আমি একটু লাস্টে দিয়ে বলতে চাই, একই জিনিস আমরা পর্যায়ক্রমে আলাপ করলাম, এই যে আজকে এয়ার পলিউশন বাংলাদেশে পৃথিবীর মধ্যে 1 নম্বর আছে। আমি 14 তলায় থাকার পরেও নাকি দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। আমি যা নিউজটা পাইলাম, ইউটিউবে পাইলাম, নিউজ পাইলাম, কি পাইলাম এগুলির কোনো খবর নাই। আমি কি খাইলাম না খাইলাম, আমার সুষম বন্টন হইল কি হইল না, আমি পলিউশনের জ্বালা আমি মরতেছি। এই যে ভদ্র মহিলা যে পরিবেশবাদী উনি যে দায়িত্বটা নিলেন, উনার কার্পেট লাগে, উনার ওই ইয়েতে যে খাল উনি কয়টা ইটের ভাটা বন্ধ করলেন। উনি ইটের ভাটা এখনো হাজার হাজার ইটের ভাটা, আমি ওই দিনও গেছি ভাই, গাজীপুরে গেছি, ইয়েতে গেছি আমি, এইখানে আপনি জান কেরানীগঞ্জে হাজার হাজার ইটের ভাটা। এখন এই ইটের ভাটা যে বিষাক্ত যে গ্যাস বা দূষিত পদার্থ, এইসব কারণেই তো হইতেছে। আমাদের কাছে দেখেন যে গাছপালা যতটুকুই আছে, যদিও গাছপালা গাছটা এটা অসার করছে আমাদের এক শ্রেণীর লোক, তারা ধ্বংস করছে রাষ্ট্রে, তারপরেও যতটুকু গাছপালা আছে এটা হয়তো যদি ইটের ভাটাটা বন্ধ, ইটের ভাটাটা কেন বন্ধ করতে পারতেছে? শস্যের ভিতরে ভূত থাকলে কোনোদিন তাড়াতে পারো না। যতই নীতিবাক্য কন, এই নীতিবাক্য নিজের থেকে শুরু করতে হবে। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলী নওয়াজ মাহমুদ খোয়াম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।